যে কন্টেন্টটা থাকে আমাদের সেই কন্টেন্টটাকে লিখতে হয়। এখন কন্টেন্টটা লেখার পরে কি হয়, আমাদের ওয়েবসাইটটা এই সার্চ রেজাল্টের প্রথমে আসে বা সেকেন্ডে আসে বা থার্ডে আসে, আমাদের এরকম লিস্টে থাকতে হয়। এখন ব্যাপার হচ্ছে দেখেন, আপনি আমি ব্যতীত এখানে কিন্তু বাকি আরো কিছু জন থাকবে যারা র্যাঙ্ক করে আছে। যেমন কারা কারা থাকবে আপনি যদি এখানে দেখতে পান, এখানে একজন আছে, এইখানে একজন আছে, এই একজন আছে, এরকম ভাবে সিরিয়াল ওয়াইজ গুগলের ফার্স্ট পেজে 10 জন থাকে। কয়জন থাকে? 10 জন। এই 10 জনের মধ্যে হচ্ছে প্রথম পেজে থাকে। এরকম ভাবে প্রত্যেকটা পেজে 10 জন 10 জন করে যতজন এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে আছে তারা সবাই এখানে থাকবে। এখন এই যে সবাই এই কিওয়ার্ডটার উপরে র্যাঙ্ক করে আছে, তাহলে কি এরা সবাই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে? এরা যেহেতু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, তাহলে কি হচ্ছে, আমার এদেরকে বিট করতে হবে, এরা আমার কম্পিটিটর। এদের থেকে যদি আমার ওয়েবসাইটটা ভালো না হয়, আমার ওয়েবসাইটটা যদি আরো একটু অপটিমাইজ না হয়, বা আমার জিনিসটা যদি ভালো না হয়, তাহলে তো আর আমি এদের উপরে যেতে পারবো না। আমার অলওয়েজ এদের নিচেই থাকতে হবে। তো এখন এদের উপরে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটার দরকার হবে, আমাদের একটা প্ল্যানিং করতে হবে যে আমার ওয়েবসাইটটা আমি কিভাবে অপটিমাইজ করব, বা কি কি স্টেপ আমি ফলো করব, আমার কম্পিটিটররা কি কাজ করতেছে আমি সেদিকে যদি খেয়াল করি, তাহলে আমার এই র্যাঙ্ক করাটা খুবই ইজি হয়ে যাবে। কারণ এরা ইতিমধ্যে সেই কাজগুলো করছে যেগুলো আমাকে করতে হবে। তো এখন এদের যদি আমি ফলো করি, তাহলে কি হচ্ছে, আমার কাছে কিন্তু র্যাঙ্ক করাটা খুবই ইজি হয়ে যাবে। তো এই কারণে আমাদের যে জিনিসটা করতে হবে, এই কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে। এখন এই কম্পিটিটরদের অ্যানালাইজ করার জন্য আমরা একটা টেমপ্লেট ফলো করে থাকি। এখানে একটা টেমপ্লেট দেয়া আছে, এই টেমপ্লেট ওয়াইজ আমরা হচ্ছে আমার কম্পিটিটরকে ফলো করে থাকি। এখন ধরেন এই টেমপ্লেটটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা আমাদের কম্পিটিটরের অ্যারাউন্ড 95% ডেটা সম্পূর্ণই পেয়ে যাব। 95 না, আপনি 100%ই বলতে পারেন যে আমরা টোটাল 100% ডেটা কম্পিটিটরের পেয়ে যাচ্ছি, যাতে করে আমরা তার স্টেপ গুলোকে ফলো করে নিজেও সামনের দিকে আগাতে পারবো। এখন এক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে আমাদের 3টে স্টেপ ফলো করতে হয়। কয়টা স্টেপ? 3টে স্টেপ। এর মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে যে জেনারেল অ্যানালাইসিস। একটা কম্পিটিটরের বেসিক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করা। অল ওভার ওয়েবসাইট থেকে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা বা সেগুলোকে অ্যানালাইজ করাই হচ্ছে আমাদের জেনারেল অ্যানালাইসিস এর কাজ। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অন পেজ অ্যানালাইসিস। একটা কম্পিটিটরের যে ওয়েবসাইটের যে পেজটা থাকবে সেটাই হবে হচ্ছে আমার মূলত কম্পিটিটর। তো সেই কম্পিটিটরের ওই যে পেজটা, সেই পেজটা কতটুকু অপটিমাইজ করা সেটা আমরা দেখবো এই অন পেজ অন পেজ অ্যানালাইসিস এর মাধ্যমে। তারপরে থাকে হচ্ছে অফ পেজ অ্যানালাইসিস বা ব্যাকলিংক অ্যানালাইসিস। অফ পেজের আরেক নাম হচ্ছে ব্যাকলিংক। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা খুবই বড় একটা জায়গা, এখানে আলোচনা করতে গেলে একটু সময় লাগবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করে আসি। প্রথমে আসি জেনারেল অ্যানালাইসিসে। জেনারেল অ্যানালাইসিসের মধ্যে আমাদের যে জিনিসগুলো করতে হয় সেটা হচ্ছে যে একটা কম্পিটিটরের টোটাল ডিটেলস গুলোকে আমাদের বের করে ফেলতে হবে। তার সার্বিক যে জিনিসগুলো আছে সেগুলোকে আমাদের বের করে ফেলতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আগে একটা যে কিওয়ার্ডের উপর আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব, সেই কিওয়ার্ডটাকে আমার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো ধরেন আমি এখানে কিওয়ার্ড সিলেক্ট করলাম বেস্ট ব্লেন্ডার ফর আইস। এই কিওয়ার্ডের যে কম্পিটিটর আছে আমি তাদেরকে অ্যানালাইজ করব। তো এখান থেকে আমি আমার একজন কম্পিটিটরকে ওপেন করে দিলাম, কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে আমার যে কম্পিটিটর আসছে আমি তাকে অ্যানালাইজ করার জন্য ওপেন করলাম। আপনি চাইলে যে কেউ যাকে তাকেই আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
এখান থেকে এটা চাইলে এটাও নিতে পারেন। তো এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। তো এখানে আসার পরে দেখেন এই কম্পিটিটরকে যদি আমি অ্যানালাইজ করতে যাই, আমার প্রথমে কি কি জিনিসগুলোর দরকার হয়। প্রথমে যে জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে যে আমার এই কম্পিটিটরের ইউআরএলটাকে নিয়ে আসতে হবে। কম্পিটিটরের ইউআরএলটাকে নিয়ে আসতে হবে, যে ইউআরএলটা মূলত আমার কম্পিটিটর। এখানে যদি একটু খেয়াল করেন, আমার এইখানের এই যে ওয়েবসাইটটার মধ্যে আমি আসলাম, এই ওয়েবসাইটের মূল যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে যে juicerking.com। এটা হচ্ছে আমার মূল কম্পিটিটরের ওয়েবসাইট। বাট এই টোটাল ওয়েবসাইটটাই কিন্তু আমার কম্পিটিটর নাও হতে পারে। আমার কম্পিটিটর সার্চের রেজাল্টে যে লিঙ্কটা আসবে সেটাই হচ্ছে আমার মূলত কম্পিটিটর। এখন এখানে রেজাল্টে কি আসছে, এই লিঙ্কটা আসছে, বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস। এটা হচ্ছে আমার কম্পিটিটরের ইউআরএল। এখন আমরা মূলত এই ইউআরএলটাকেই হচ্ছে জাজ করার ট্রাই করব, যে আসলে সে কি কি স্টেপ ফলো করে, কি কি স্টেপ ফলো করে না, কি কি কাজ করতেছে এবং কি কি কাজ করতেছে না, আমরা সেসব জিনিসগুলো এখান থেকে বের করে নিব। তো এটা বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখান থেকে কম্পিটিটরের ইউআরএলটাকে আমার কপি করে নিতে হবে। আমি কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে আমার কম্পিটিটরের ইউআরএলটাকে আমি পেস্ট করে দিব। তো কি স্যার হলো আমার, স্যার শুধু কি পেজের ইউআরএলটা দিব না স্যার? হ্যাঁ হ্যাঁ কোন ওয়েব পেজের, পেজ, ওয়েবসাইটেরটা? হ্যাঁ টোটাল ইউআরএলটা নিব, মানে যেটা সার্চ রেজাল্টে শো করবে সেই ইউআরএলটা নিব। এখানে শো করতেছে কোনটা, এই ইউআরএলটা। এটাকে ওপেন করবেন, এই ইউআরএলটাকেই নিবেন, এটাই মূলত আপনার কম্পিটিটর। আচ্ছা স্যার। তো এটাকে আমরা কপি করে নিয়ে আমাদের টেমপ্লেটে উঠাই দিলাম, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি যে আসলে আমার এই কিওয়ার্ডের উপরে কে কম্পিটিটর আর আমি কাকে কম্পিটিটর হিসাবে নিচ্ছি। তো এটাকে উঠাই দিলাম। উঠায় দেওয়ার পরে এরপরে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে স্যার কি মিউট হয়ে গেছে? এখান থেকে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইউআরএলটাকে আমাদের নেয়ার পরে আমাদের বের করতে হবে এই পেজের, যে পেজের ইউআরএলটাকে আমি নিলাম, এটা কিন্তু একটা পেজ, এটা কিন্তু টোটাল ওয়েবসাইটটা না। এটা হচ্ছে এই juicerking.com এর একটা পেজ। তো এই পেজের আমার অথরিটিটাকে বের করতে হবে, যে গুগলের কাছে এই পেজের অথরিটি কত, গুগলের কাছে এই পেজের অথরিটিটা কত সেটা আমাকে বের করতে হবে। এখন পেজের অথরিটি বের করার জন্য আমরা যে টুলসটাকে ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় হচ্ছে মজ এক্সটেনশন। কোন টুলস দিয়ে আমরা বের করি, মজ এক্সটেনশন। মজ এক্সটেনশন থেকে আমরা পেজের অথরিটিটাকে বের করে থাকি। এখন আমার একটু মজে লগ ইন করতে হবে। দেখেন অনেকের এরকম প্রবলেম হতে পারে, এই যে কুকি সেটিং এ যেতে বলতে পারে। জি স্যার, সেক্ষেত্রে এটা আমার প্রচুর হয়েছে স্যার আজকে। তাহলে এক্ষেত্রে কি করবেন, ডিরেক্টলি চলে যাবেন mos.com এ। mos.com এ যে আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করে আবার লগ ইন করবেন। এখানে আসার পরে লগ ইন বাটনে ক্লিক করেন, অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেন। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমি যখন এখানে আসলাম, এসে আবার এটাকে অফ করে অন করলাম, এখন দেখেন
উপরে এই যে মজ বারে একটা ছোট করে লেখা আছে পিএ। কি লেখা আছে? পিএ। PA এই পি এর মানে কি? পেজ অথরিটি। পি এর ফুল ফর্ম হচ্ছে পেজ অথরিটি। এখন এখানে পেজ অথরিটি দেখাচ্ছে কত? 33। 33। তাহলে এই 33টাকে আমি আমার টেমপ্লেটে উঠায় দিব। কত হচ্ছে? পেজের ইউআরএল এর পিএ 33। 33 আচ্ছা, এরপরে যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে যে ডোমেইন অথরিটি। কি দরকার হবে? ডোমেইন অথ ডোমেইন অথরিটি, যেটাকে শর্ট ফর্মে বলা হয় হচ্ছে ডিএ। এখন এই ডিএ জিনিসটা কি বা ডোমেইন অথরিটিটা কি? আমরা কেবলমাত্র বের করলাম কি পেজ অথরিটি। এখন পেজ অথরিটিটা কি ছিল? একটা ওয়েবসাইটের কোনো একটা পেজের গুরুত্ব গুগলের কাছে কতটুকু তার একটা স্কোর। এই পেজ অথরিটি ছিল হচ্ছে 33। এইবার আমাদের যে জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে যে ডোমেইন অথরিটি, মানে টোটাল ডোমেইনটার পাওয়ার। এতক্ষণ আমাদের যে জিনিসটার দরকার হয়েছে সেটা হচ্ছে যে এই পেজের পাওয়ার, বাট এখন আমার দরকার হবে হচ্ছে এই ডোমেইনটার পাওয়ার। এই ডোমেইনের পাওয়ারটা এখন আমার দরকার হবে হচ্ছে আমার টেমপ্লেটটাকে কমপ্লিট করতে। তো এই ডোমেইন অথরিটিটাকে আমরা বের করার জন্য কি করব? সেম টু সেম মসবারে যদি আপনি দেখেন পি এর পরেই একটা জিনিস দেয়া থাকবে, সেটা হচ্ছে যে ডিএ। এই ডিএটাকে আমরা বসায় দিব হচ্ছে আমার টেমপ্লেটে। তো এখানে আমার ডিএটা দিলাম হচ্ছে 35। এখন দেখেন যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে যে নাম্বার অফ সাইট ইন্ডেক্সড পেজ। এখন এই নাম্বার অফ সাইট ইন্ডেক্সড পেজটা কি? আমাদের প্রথম ক্লাসের কথা কি মনে আছে কারোর? প্রথম ক্লাসের কথা মনে আছে যে হচ্ছে আমাদের আসলে গুগল কিভাবে কাজ করে? জি স্যার, কিছু কিছু বলা। আচ্ছা, একটা সার্কেল দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, সেই সার্কেলে আমাদের একটা জিনিস ছিল না যে আমি দেখাচ্ছি আবার, দেখেন আর এই এইখানে। যে ইন্ডেক্সটা স্যার, হ্যাঁ, ইন্ডেক্স সার্ভার। আচ্ছা, তো এখানে দেখেন যে গুগলের কিন্তু ফার্স্টে যখন একজন ভিজিটর সার্চ করে দেন হচ্ছে ওয়েব সার্ভার থেকে ইন্ডেক্স সার্ভারে চলে আসে, তাই না? ডেটাটা ওয়েব সার্ভার হয়ে ইন্ডেক্স সার্ভারে চলে আসে। তো এই যে ইন্ডেক্স সার্ভারে আসলো, তো এই ইন্ডেক্স সার্ভারে আসার জন্য কি হচ্ছে, আমরা যখনই কোনো সার্চ রেজাল্টটাকে হচ্ছে উম, আমাদের সামনে পাই, তখন সেটা আসে কোথা থেকে? গুগলের ইন্ডেক্স সার্ভার। ইন্ডেক্স সার্ভার থেকে। এখন এই ইন্ডেক্স সার্ভার থেকে আসার জন্য কি হয়, আগে থেকে কিছু ওয়েবসাইটের তো অবশ্যই গুগলের ইন্ডেক্স সার্ভারে ইন্ডেক্স করা থাকতে হয়, না হলে তো ইন্ডেক্স সার্ভারে আসবে না। আসবে? না স্যার। আমাদের সার্চ রেজাল্টে কিন্তু শো করবে না যদি ইন্ডেক্স সার্ভারে পর্যাপ্ত পরিমাণে ডেটা না থাকে। সো এই কারণে হচ্ছে আমাদের কি দরকার হয়, ইন্ডেক্স সার্ভারে ডেটা থাকার দরকার হবে। তো এই ডেটাগুলো কোথা থেকে আসে? প্রত্যেক ওয়েবসাইট গুলোই হচ্ছে গুগলের ইন্ডেক্স সার্ভারে স্টোর করা থাকে। প্রত্যেকের ইন্ডেক্স সার্ভারে স্টোর করা থাকে হচ্ছে গুগলের সম্পূর্ণ ডেটা বা প্রত্যেকের ওয়েবসাইট গুলো। তো এই যে ওয়েবসাইট গুলো ইন্ডেক্স করা আছে, তো আমার এই কম্পিটিটরের কতগুলো পেজ বা কতগুলো পোস্ট গুগলের ইন্ডেক্স সার্ভারে স্টোর করা আছে সেটা আমাদের বের করে দেখতে হবে। আচ্ছা, তা এটা দেখার কারণটা কি? এটা দেখার কারণ হচ্ছে আমাদের জানতে হবে
যে আমার কম্পিটিটর গুগলের সাথে কতটা কানেক্টিভ আছে, তার কতগুলো পেজ বা কতগুলো পোস্ট গুগলে কানেক্ট আছে গুগলের ইন্ডেক্স সার্ভারের সাথে। তো এটা দেখার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমরা একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে সাইট। কি লিখবো? সাইট। দেন দিব একটা ক্লোন। দেন কি করতে হবে, আমার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের ডোমেইন নেমটা নিতে হবে। এটা মাথায় রাখবেন, আমার কম্পিটিটরের ডোমেইন নেম নিতে হবে। কি নিতে হবে? ডোমেন নেম। ডোমেইন নেম, ইউআরএল নিবেন না। বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে ভুলটা করে এই টোটাল ইউআরএলটাকে নেয়। ইউআরএলটাকে না, অনলি ডোমেইনটাকে নিবেন .com পর্যন্ত। নেয়ার পরে আপনি জাস্ট ইন্টার বাটনে হিট করেন। আপনার সামনে দেখেন টোটাল রেজাল্ট আসছে কত? অ্যাবাউট 394। 394। তো এই যে 394টা ওয়েব মানে রেজাল্ট আসছে, এই 394টা রেজাল্ট কিসের? আমার এই যে কম্পিটিটর juicerking.com তার টোটাল 394টা পেজ বা পোস্ট গুগলের ইন্ডেক্স সার্ভারে স্টোর করা আছে। এখানে দেখেন যত সার্চ রেজাল্ট দেখবেন সবই কিন্তু হচ্ছে juicerking.com এর। এখানে কিন্তু বাইরের কারোর কোনো কিছুই নাই। তো এই জিনিসগুলোকে মূলত বলা হয় হচ্ছে সার্চের ট্রিক্স। এই জিনিসগুলো হচ্ছে সার্চের ক্রাইটেরিয়া বা ট্রিক্স, যাই বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আপনি তো লিখলেন যে সাইট, তারপরে যে এইচটিটিপিএস এগুলো তো চলে আসলো, এগুলো তো স্যার ইউআরএল এর সাইট না স্যার? আচ্ছা, ইউআরএল এ এটা হাইট থাকে, দেখেন এটাকে যখন আমি আবার রিলোড করব, দেখেন এটা কিন্তু হাইট। জি স্যার। কিন্তু যখনই আপনি ইউআরএল এ ডাবল ক্লিক করবেন দেখেন এইচটিটিপিএস চলে আসবে। এই এইচটিটিপিএস হচ্ছে গোপন থাকে, এটা প্রাইভেসি। তো মূলত এটা হচ্ছে প্রাইভেসি পলিসির জন্য এই যে এইচটিটিপিএস, এই যে লকটা দেখছেন, জি স্যার। এই লকটা হচ্ছে, এই লকটার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর। এটাকে মূলত বলা হয় হচ্ছে এসএসএল। কি বলা হয়? এসএসএল। হ্যাঁ। তো এই এসএসএল যদি কোনো ওয়েবসাইটের সাথে সংযুক্ত করা থাকে তাহলেই এই ওয়েবসাইটের শেষে আসে এইচটিটিপিএস। আদারওয়াইজ এটা থাকবে এইচটিটিপি, আর এই লকটা থাকবে না। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার। এই যে জি আমরা যে বলুন। স্যার এই যে পেজে পাইলাম স্যার, এই যে এখান থেকে সার্চ করলাম, এর কি স্যার, স্যার ওর কি স্যার এই যে কন্টেন্ট গুলো শুধু নাকি পেজ, এটা আমি বুঝতে পারিনি। পেজ বা পোস্ট সবকিছুই। স্যার এটা আমরা তাহলে স্যার আলাদা করবো কিভাবে, যে কোনটা পেজ আর কোনটা পোস্ট? এখান থেকে দেখলেই বুঝতে পারবে। পেজ স্বাভাবিকভাবে কয়েকটা থাকে। কি কি থাকে? হোম, এখানে দেখেন কয়েকটা। প্রথমে হচ্ছে হোম পেজ, এটা বাধ্যতামূলক, প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবেই। দেন হচ্ছে ক্যাটাগরি থাকে, এখানে দেখেন জুসিং ক্যাটাগরি আছে, ব্লেন্ডার ক্যাটাগরি আছে, তারপরে ব্লগ, তারপরে অ্যাবাউট, তারপরে কন্টাক্ট। এগুলো হচ্ছে কমন পেজ। এছাড়া যা কিছু আছে সবগুলোই হচ্ছে পোস্ট। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। তো এখানে দেখেন সার্চের রেজাল্ট এখানে চলে আসছে। তো এই যে রেজাল্ট গুলো আসছে এই সবগুলোই হচ্ছে আমার কম্পিটিটরের, যা কিনা গুগলের ইন্ডেক্স সার্ভারে ইন্ডেক্স হয়ে আছে। গুগলের ইন্ডেক্স সার্ভারে ইন্ডেক্স হয়ে আছে। এখন আমাদের করণীয় কি? এই জিনিসটাকে আমাকে নিয়ে রাখতে হবে, কেননা আমরা এই একটা ডিটেলস পাইলাম যে আমার কম্পিটিটর আসলে গুগলের সাথে কতটা কানেক্টিভ তার। তো এটাকে নিয়ে আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগাবো, যে হচ্ছে আমার কম্পিটিটরের যেহেতু এতগুলো পেজ, এতগুলো জিনিস ইন্ডেক্স করা আছে, তাহলে এর থেকে বেশি কিছু যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য আরো একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে, তখন গুগল আমাকে আরো ভালো চোখে দেখবে। ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা করার পরে আমরা কি করব,
এটাকে আমার টেমপ্লেটে উঠায় নিব। আমার এখানে রেজাল্ট আসছে 394, আমি এখান থেকে 394 উঠাই দিলাম। 394। এরপরে যেটা আসে সেটা হচ্ছে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল। কি আসছে? কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল। এই কিওয়ার্ড ইন টাইটেলটা কি? এসইওর ভাষায় একটা কথা আছে, আপনার তিনটা জিনিস অবশ্যই মানতে হবে। আপনার ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে যদি র্যাঙ্কে আনতে চান, আপনার তিনটা জিনিস অবশ্যই মানতে হবে। কি কি? আমি ফার্স্ট ক্লাসে বলে দিছিলাম আপনাদের যে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এই তিনটা জায়গায় আপনার কিওয়ার্ড থাকতে হবে আপনি যদি ওই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতে চান। আপনি যদি ওই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের এই তিন জায়গায় কিওয়ার্ডটা থাকতে হবে। এখন আমরা দেখব যে আমার কম্পিটিটরের সেই তিন জায়গাতে সে তার কিওয়ার্ডটাকে রাখছে কিনা সেটাকে আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা যা স্বাভাবিকভাবেই দেখতে পারি, এই স্বাভাবিকভাবে কিভাবে আমরা দেখতে পারি, আমরা আমার সার্চ বারে এসে এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা লেখা, এই লেখাটাকে মূলত বলা হয় হচ্ছে কি টাইটেল। এটাকে মূলত বলা হয় হচ্ছে টাইটেল, যেটা টাইটেল। ভিতরে যদি ঢুকি এই যে এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে টাইটেল। টাইটেল। এই টাইটেলটাকে আমরা কিভাবে দেখতে পারি? আরো কিছু নিয়ম আছে যেটাই যে টাইটেল সেটা বের করার জন্য। প্রথমে একটু কঠিন পদ্ধতিতে দেখাই, দেন সহজ পদ্ধতি দেখাবো। কঠিন পদ্ধতি কি? লেখাটাকে সিলেক্ট করেন, যেটা বোল্ড করে বড় করে দেয়া আছে, রাইট বাটনে ক্লিক করেন, ইন্সপেক্টে চলে যান। দেখেন এই যে লেখাটা, এই লেখাটা এখানে এই সিলেক্ট অবস্থায় আছে, তাই না? এই সিলেক্ট অবস্থায় যে লেখাটা আছে এটাই হচ্ছে আমার টাইটেল। কিভাবে বুঝলাম? এই যে H1 এর একটা ট্যাগ আছে। এখন এই H1 ট্যাগটা কি? সাথে স্যার সাথে তো লেখা আছে তো টাইটেল। হ্যাঁ, এন্ট্রি টাইটেল, সাথে লেখাও আছে। এখন H1টাকেই কেন আমরা টাইটেল মানবো? মূলত এই যে কোডিং এর ভাষায় H1টাকেই হচ্ছে টাইটেল হিসাবে ধরা হয়। আমরা যদি দেখি যে এই টাইটেল ফরম্যাটে কতগুলো ফরম্যাট আছে, আমরা যদি একটু দেখি H1 লেখা কি দেখা যাচ্ছে না? অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। আমি একটু আরে স্যার একটু বড় হলে ভালো। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি, আরো বড় করে দিই। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে H1, তারপরে আসবে H2, তারপরে H3, H4, H5, H6। ঠিক আছে? তো এই H1 এর মিনিং কি? H1 মানে হচ্ছে টাইটেল। হেডিং বা টাইটেল। হেডিং বা টাইটেল। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের H2। H2 এর মানে কি? H2 এর মানে হচ্ছে সাব হেডিং। H2 এর মানে সাব হেডিং। H3 কি? প্যারাগ্রাফ বা টেক্সট। ঠিক আছে? প্যারাগ্রাফ বা টেক্সট। এখন এই H1 মানে হচ্ছে আপনার লেখার যেটা হেডিং থাকবে সেটা হবে হচ্ছে H1 ট্যাগের মধ্যে। আর এরপরে হচ্ছে H2, যেটাকে বলা হয় হচ্ছে সাব হেডিং। এই সাব হেডিংটা কি? এখানে দেখেন আমার পেজের শুরুতে যে জিনিসটা ছিল এটা কিন্তু হচ্ছে আমার পেজের হেডিং।
এখন এই লেখার পরেও আমার কিছু লেখার দরকার আছে না যেগুলোকে হাইলাইট করা উচিত? জি স্যার। যেমন আমি যদি কোনো নিউজ পেপারে যাই, আমি যদি কোনো নিউজ পেপারে আসি, আচ্ছা বাংলাদেশি একটা সাইট দেখে বুঝাই। বাংলাদেশ সাইট, বিডি নিউজ 24 থেকে ওপেন করলাম। আসার পরে ধরেন আমরা স্পোর্টস এর কিছু খবর দেখতে যাই, এটা কি আসছে, একটা পেজ আসছে। এখন দেখেন এখানে কি হচ্ছে, এটা একটা হেডিং হিসেবে আছে, এটা একটা কি হেডিং। হেডিং এর নিচে যদি আমি আসি, যে আরো কিছু লেখা ধরেন হাইলাইট করা থাকে না, এই এটাতে হাইলাইট করা নাই। আমি একটু প্রথম আলো বাংলা নিউজ, প্রথম আলোতে যাই, এখান থেকে ভালো বোঝানো যাবে। দেখেন এই যে পত্রিকাটার কি হচ্ছে, এইটা কিন্তু একটা হেডিং। এখন এই যে নিচের লেখাগুলো থাকে এগুলো কিন্তু সাবহেডিং হিসেবে থাকে, মানে একটা বড় লেখার মাঝখানে আরেকটা পয়েন্ট অ্যাড করার জন্য যে লেখাটা হয় সেটা হয় হচ্ছে সাবহেডিং। যেমন আমরা যখন প্যারাগ্রাফ লিখতাম, প্যারাগ্রাফ লেখার সময় আমাদের কেমন লিখতে হতো, প্রথমে দেয়া লাগতো হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটাকে বাংলায় ভূমিকা হিসেবে। তো এই ভূমিকায় আমরা কি করতাম, মেইন টপিকটাকে উঠাই দিতাম না, যে আসলে কোন টপিকের উপরে আমরা কথা বলবো সেটা লিখে দিতাম। তারপরে কি আমাদের কি কি লেখা লাগতো, অন্যান্য পয়েন্ট গুলো আমাদের লিখতে হতো। তো এই যে জিনিসগুলো লেখা হয় এগুলোকে মূলত বলা হয় হচ্ছে সাবহেডিং। আর তারপরে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে H3 বা টেক্সট এরকম। যেমন এখানে এটা হচ্ছে H1 মানে হেডিং, এখানে কি বলা আছে, 10 best blender for crashing ice and frozen drinks in 2021 review and top picks। এটা গেল আমাদের হেডিং। এখন সাবহেডিং কি, এখানে দেখেন সাবহেডিং যেটা আছে এখানে আবার বলা আছে এ কুইক গ্ল্যান্স এট আওয়ার ফেভারিটস ইন 2021। এরপরে নিচে যদি আসি, এখানে দেখেন একটা ব্লেন্ডারের কথা বলা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে, দ্য 10 বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস, এটা হচ্ছে সাবহেডিং, এটা H2। ইন্সপেক্টে যাই, দেখেন এটা H2 হিসেবে রাখা আছে। আমরা যদি আরেকটু নিচে আসি, এই যে একটা লেখা, এই লেখাটাকে যদি আবার ইন্সপেক্টে যাই, দেখেন এটাও কিন্তু স্প্যান হিসেবে করা, মানে H2 হিসেবে করা আছে। এই যে পরবর্তী যে হেডিং গুলো হয়, যে ছোট হেডিং গুলো হয় তা সেগুলোকে বলা হয় হচ্ছে সাব হেডিং। তো এই সাব হেডিং গুলো আমরা দেখে বুঝতে পারি। এখন ব্যাপার হচ্ছে আমাদের যেটা শর্ত ছিল সেটা হচ্ছে কি, কিওয়ার্ড ইন টাইটেল। এই কিওয়ার্ড ইন টাইটেল বা কিওয়ার্ড ইন হেডিং এগুলো হচ্ছে সেম, ঠিক আছে? তো এই কিওয়ার্ড ইন টাইটেলে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের যে কম্পিটিটর তার যে টাইটেল, সেই টাইটেলে কি আমার যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা আছে? আমাদের কিওয়ার্ড ছিল কি, বেস্ট ব্লেন্ডার ফর আইস। আইস। আমরা যদি টাইটেলটাকে খেয়াল করি, এখানে কি লেখা আছে, 10 বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস অ্যান্ড ফ্রোজেন ড্রিঙ্ক।
এখন এখানে কি আমার কিওয়ার্ডটা আছে? স্যার সবটুকু নাই স্যার, কিছুটা আছে। কিছুটা আছে, একদম হুবহু নাই, বাট তারপরেও আছে, তাই না? তো জি এই স্যার। জিনিসটাকে এখন আমরা কি করব, তাহলে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, ইয়েস, মানে কিওয়ার্ড ইন টাইটেল আছে, টাইটেলে আমার কিওয়ার্ডটা আছে, এটাকে আমরা দিয়ে দিব কিওয়ার্ড ইন টাইটেল, ইয়েস দিয়ে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে কিওয়ার্ড ইন ইউআরএল। এখন এই ইউআরএলটা কি আমরা তো সবাই জানি যে একটা ওয়েবসাইটের টোটাল অ্যাড্রেসটাকেই মূলত বলা হয় হচ্ছে ইউআরএল। তো এই ইউআরএলটাতে আমাদের কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ইউআরএল এর কিন্তু আরো বেশ কিছু নাম আছে। ইউআরএল কে স্ল্যাগও বলা হয়। কি বলা হয়? স্ল্যাগ, SLUG, স্ল্যাগ। এই স্ল্যাগটার মানেও হচ্ছে ইউআরএল। আরো একটা নাম আছে, সেটা হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক, এই তিনটা জিনিসই হচ্ছে সেম। স্ল্যাগ, ইউআরএল আর পারমালিঙ্ক, এই তিনটা জিনিস কি সেম, সেম। একই জিনিস। তো এই ইউআরএল এ আমার কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এখন ইউআরএলটা কোথায় পেলাম? গুগলের এই ইউআরএল বক্সে আমরা ইউআরএলটা পেয়ে যাচ্ছি। তো এই ইউআরএল বক্সে আমরা দেখব এই যে ডট কম এর পরে যে স্ল্যাশ দিয়ে যে কথাটা থাকে, এটাকেই মূলত বলা হয় হচ্ছে ইউআরএল। এখানে আমরা কি করতে পারি, দেখেন আমরা এই লেখাটাকে পড়বো যে আমাদের কিওয়ার্ডটা এই ইউআরএল এ আছে কিনা। বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস, এখানে কি আমার কিওয়ার্ডটা আছে? জি স্যার। আচ্ছা, আছে, বাট ঠিকঠাক ভাবে নাইস। নেই, একদম হুবহু নাই। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এখানে ইয়েস দিয়ে দিব, যেহেতু আছে তাই আমরা কি করব, ইয়েস দিব। একদম পারফেক্টলি নাই সেটার কথা পরে আসবো, স্যার বাট এরকম কোনো কি স্যার ওয়েবসাইট আছে যে যেটার লোকে যে আমাদের কিওয়ার্ডটা নাই ওইটা আমাদের শো করতেছে? হ্যাঁ, অনেক পাবেন, অনেক পাবেন। এইখানেই দেখেন অনেক আছে। সার্চ বারে আসি, এখানে দেখেন, এখানে কি আছে, দ্য বেস্ট ব্লেন্ডার অ্যাকর্ডিং টু আওয়ার টেস্ট কিচেন। এখানে কি আমাদের কিওয়ার্ডটা আছে? না স্যার। এখানে আসেন আরেকটু নিচের দিকে, এরকম অনেক পেয়ে যাবেন যারা হচ্ছে মূলত আমার কিওয়ার্ডের উপরে নাই। ঠিক আছে? স্যার গুগল এদেরকে র্যাঙ্ক কিভাবে দিতেছে স্যার? আচ্ছা, এটা র্যাঙ্কে আসার জন্য আরো কিছু কারণ কাজ করে, যেমন হচ্ছে যে ও এটাকে কিওয়ার্ড হিসাবে কাজ করতেছে না, বাট তারপরেও সার্চের কিছু কারণে ওর এই কথার উপরেও ওর কন্টেন্টটা উপরে চলে আসছে। বাট আপনি যদি ওইটাকে ভালোভাবে ফোকাস করে নিজের ওয়েবসাইটে পাবলিশ করেন, তাহলে ওকে র্যাঙ্ক থেকে নামায় আপনাকে উঠায় দিবে। ওই যে হয় না, কেউ নাই তাই হচ্ছে ঘোড়ার পরিবর্তে গাধা দিয়ে কাজ চালাচ্ছে, জি স্যার, বুঝতে পারছি। সেরকম অবস্থা। মানে কেউ নেই তাই ওদেরকে রেখে দিছে। গুগলকেও তো তার ইউজার ধরে রাখতে হবে, তাকে তো ডেটা শো করতে হবে। তো এই কারণে এই জিনিসটা করা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে উম, আমাদের ইউআরএল এ আমরা সেটা উঠায় দিলাম। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশনটা কি?
আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে সার্চ রেজাল্টে একটা ডেসক্রিপশন থাকে, এখানে দেখেন ছোট্ট করে এইটুকু লেখা আছে, ছোট্ট করে এইটুকু লেখা আছে। এই লেখাটাকেই মূলত বলা হয় হচ্ছে ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন। কি বলা হয়? মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বা ডেসক্রিপশন। তো এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটায় আমার কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এখানে যদি আমরা পড়ি যে নিনজা BL610 আইস ক্র্যাশিং ব্লেন্ডার বেস্ট ভ্যালু ব্লেন্ডার ওভারঅল ব্লেন্ডার, তো আমাদের যে কিওয়ার্ডটা সেটা কিন্তু নাই। আমাদের কিওয়ার্ড ছিল কি বেস্ট ব্লেন্ডার ফর আইস, এখানে বেস্ট ব্লেন্ডার ফর আইস কিন্তু নাই। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা দিয়ে দিব কিওয়ার্ড ইন ডেসক্রিপশন নো, এটাকে আমি নো দিয়ে দিলাম। এরপরের যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে কিওয়ার্ডের প্রমিনেন্সি। কিওয়ার্ডের প্রমিনেন্সি, এখন এই কিওয়ার্ড প্রমিনেন্সিটা কি? কিওয়ার্ড প্রমিনেন্সি হচ্ছে আপনার এই যে কিওয়ার্ড গুলো আমরা বের করলাম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই যে জিনিসটা, এই যে কিওয়ার্ড গুলোকে আমরা বের করলাম, প্রত্যেকের কিওয়ার্ড কি একদম সেম আছে? প্রত্যেকটা জায়গায় কি সেম আছে? নাই। এখানে দেখেন বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস, ডিরেক্টলি বেস্ট ব্লেন্ডার ফর আইস কিন্তু নাই, তাই না? টাইটেলেও কিন্তু এক্স্যাক্টলি নাই, আবার মেটা ডেসক্রিপশনে তো নাই। তো এই যে জিনিসটা যেহেতু ঠিকঠাক ভাবে নাই, একদম হুবহু অ্যাকুরেট নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই প্রমিনেন্সিতে আমরা সেটাকে হচ্ছে আমরা প্রক্সিমিটিতে উঠাবো। কিসে উঠাবো? প্রক্সিমিটিতে, যে আসলে আমার কিওয়ার্ডটা একদম হুবহু আছে কিনা। তো হুবহু যেহেতু নাই, তিনটার মধ্যে কোনোটাতেই নাই, তাহলে এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ব্যাড। তিনটা জায়গার একটা জায়গায় কিন্তু হুবহু ছিল না, ছিল? না স্যার। যেহেতু তিনটা জায়গায় হুবহু নাই, সেহেতু আমরা এটাকে দিব ব্যাড। এবার আসি যে কিওয়ার্ড প্রমিনেন্সিটা কি। কিওয়ার্ড প্রমিনেন্সি হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা এক্সাক্ট শুরুতে আছে কিনা, তিন জায়গাতেই এক্সাক্ট শুরুতে আছে কিনা। এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের ইসে আসি, এখানে ফার্স্টে যে টাইটেলটা আছে সেখানে প্রথমে কি আছে 10, বেস্ট ব্লেন্ডার কিন্তু ফার্স্টে নাই, প্রথমে আছে 10। এরপর যদি ইউআরএল এ দেখি, ইউআরএলটা ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক নাই। এখন তিনটার মধ্যে দুইটাই যেহেতু খারাপ আসছে, তাহলে এটাকে আমরা কি দিতে পারি? জি, এটাকে আমরা ব্যাড দিব না, যেহেতু দুইটাই খারাপ আসছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, ব্যাড দিতে পারি, যেহেতু দুইটাতেই খারাপ, এটাকে আমরা ব্যাড দিয়ে দিলাম। এটা ব্যাড, এটা দুইটাতেই দিয়ে দিই। এরপরে দেখেন, এরপরে আমাদের যে সেকশনটা থাকে সেটা হচ্ছে কি সোশ্যাল সিগন্যাল। এরপরে কি আসছে? সোশ্যাল সিগন্যাল। এই সোশ্যাল সিগন্যালটা কি? সোশ্যাল সিগন্যাল হচ্ছে আপনার যে কম্পিটিটর, সেই কম্পিটিটর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে কেমন অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে কেমন অ্যাক্টিভ সেটা আমরা দেখতে পারি। যে আপনার
এই কম্পিটিটর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কিভাবে ক্যাচ করতেছে বা ব্যবহার করতেছে বা সে তার অ্যাক্টিভিটি কেমন দেখাচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের কম্পিটিটরের ওয়েবের পেজে চলে আসব। আসার পরে আমরা কি করতে পারি, আমাদের একটা এক্সটেনশন নামাতে হবে যেটার নাম হচ্ছে এসইও কোয়াক। কি এক্সটেনশন? এসইও কোয়াক। এসইও কোয়াক অনেকে ডাউনলোড করা থাকতে পারে, আমি অনেক আগেই বলে দিছিলাম। এসইও কোয়াক এক্সটেনশন ফর ক্রোম লিখলেই আপনাদের সামনে চলে আসবে। এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটাকে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যখন আপনার কম্পিটিটরের ওয়েব পেজে আসবেন, আসার পরে আপনাকে কি করতে হবে, এইখানে আপনার এসইও কোয়াক এক্সটেনশনটাকে ওপেন করতে হবে। নিচের দিকে দেখেন, এইখানে পেজের নিচে এই যে পেজ সেকশনটা, এর নিচে দেখেন ফেসবুক লাইক দেখাচ্ছে কত, 0। পিন্টারেস্ট পিন কাউন্ট কত, 4। আচ্ছা, এরপরে যদি আমি একটু সেটিং এ আসি, এখানে সবকিছু ঠিক আছে, তো আমার সেটিং থেকে কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এখানে স্যার দেখাল, পিন্টারেস্ট পিন কোড এটা কি? আচ্ছা পিন্টারেস্ট ইউজ করেন নাই? না স্যার। ফেসবুকে যেরকম পোস্ট হয়, পিন্টারেস্টে সেরকম পিন হয়, ঠিক আছে? জি স্যার। তো এই পিন্টারেস্টে পিন আর ফেসবুকের পোস্ট সেম কথা। তো এইটাকে হচ্ছে পিন্টারেস্ট পিনের সিগন্যাল বলা হয়, যে ওনার এই পিন্টারেস্টে ওনার এই ওয়েবসাইটটাকে কতবার পোস্ট করা হয়েছে। আর পিন্টারেস্ট ট্রাফিক জেনারেট করার জন্য খুব ভালো একটা মাধ্যম। পিন্টারেস্ট ট্রাফিক জেনারেট করার জন্য খুব ভালো একটা মাধ্যম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই একটা মাধ্যমে আমরা তার সোশ্যাল সিগন্যাল গুলোকে দেখতে পারি, যে সে সোশ্যাল মিডিয়াতে কেমনটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা দেখতে পারি। আরো কিছু ওয়ে আছে যেভাবে আমরা এই জিনিসগুলোকে দেখতে পারি। সেটা কি, আমরা যদি গুগলে এসে একটু সার্চ করি সোশ্যাল সিগন্যাল চেকার টুলস অনলাইন, তাহলে আমাদের সামনে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে। আমাদের সামনে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে। তো এখানে আসার পরে দেখেন এই একটা ওয়েবসাইট আসছে, আমি এসইও কোয়াকের এক্সটেনশনটাকে অফ করে দিই। এখানে একটা ওয়েবসাইট আসছে, অন করি, সাইট চেকার প্রো, এই একটা আসছে, এটাকে নেই। গুগলের একটা টুলস আছে, এটাকে আমি নেই।
তো এইখান থেকে এই সাইটগুলোকে আমরা কি করলাম, ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমি এই সাইটগুলোকে কেটে দিই। এখান থেকে আমার যে কম্পিটিটর তার পেজের ইউআরএলটাকে আমি কপি করে নিব। কপি করে নিলাম। দেন হচ্ছে এই যে সোশ্যাল সিগন্যাল চেকারের যে টুলস গুলো আসছে, এখানে আমি সেই লিঙ্কটাকে পেস্ট করে চেক বাটনে ক্লিক করলাম। তো দেখেন এখানে কি বলতেছে, পিন্টারেস্টে পিন আছে 4টা, আর ফেসবুকে সিগন্যাল আছে কয়টা, 50টা। এরপর অন্য আরেকটা টুলসে যদি আমি আসি, এখানে যদি আমি এটাকে কেটে দিই, নো থ্যাঙ্কস। এখান থেকে আমি আমার লিঙ্কটাকে দিলাম, দেন এই বাটনে ক্লিক করলাম। দেখেন সোশ্যাল সিগন্যালে আমার দেখাচ্ছে কত, ফেসবুকে টোটাল লাইক শেয়ার আছে 45। তো এখানে শেয়ারিটি দেখাচ্ছে, ঠিক আছে, শেয়ার আছে 45টা, কমেন্ট 39, রিয়াকশন আছে 16টা, টোটাল অ্যাক্টিভিটি আছে 100। আর এই পিন্টারেস্টে কিন্তু 4টাই, পিন্টারেস্টে কয়টাই, 4টাই। এরপরে যদি আমি এই যে গুগলেরই একটা টুলস আছে, এটাকে যদি আমার এক্সটেনশনে অ্যাড করে নেই, সোশ্যাল সিগন্যাল টুলস, এখান থেকে আমি যদি আমার সেই লিঙ্কটাকে দেই, তারপরে চেক বাটনে ক্লিক করি, দেখেন ফেসবুকে এর কাছে ডেটা নাই, টুইটারের নাই, গুগল প্লাস বন্ধ হয়ে গেছে, এটাকে বাদ, এটা আমাদের দরকার নাই। পিন্টারেস্টের পিন আছে কয়টা, 4টা। তো এই 4টা সোশ্যাল সিগন্যাল পিন দেখতেছি সবার সাথে কমন। আদারওয়াইজ ফেসবুকে যেটা এক একজন এক এক ডেটা দেখাচ্ছে, তো সেই অনুযায়ী আমি অ্যাভারেজ ধরে নিব যে তার 50টা অ্যাক্টিভিটি আছে। তো টুইটারে আমি দিব 0, ফেসবুকে দিব কত, 50, পিন্টারেস্টে পিন কয়টা, 4টা, লিঙ্কডইন 0, ইনস্টাগ্রাম 0, এখান থেকে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার কম্পিটিটরের মোটামুটি জেনারেল যে জিনিসগুলো থাকে, বেসিক যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলোর একটা অ্যানালাইসিস আমরা করে নিলাম, ইনফরমেশন গুলো আমরা বের করে নিলাম। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটার দরকার হবে, সেটা হচ্ছে যে আমাদের কম্পিটিটরের অন পেজ আমরা করতে পারি। এবার আমরা এই অন পেজের অ্যানালাইসিসটা আমরা কমপ্লিট করব। তো এখানে আমরা কি করব, আমার এই কিওয়ার্ডটাকে আবার নিয়ে আসি, এখানে আমার কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসলাম, অন পেজে নিয়ে আসলাম, আমার কিওয়ার্ডটাকে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে একটু মিডিলে নিয়ে আসি, লেখার সাইজটাকে বড় করে দিই, 20 করে দিলাম, একটু বোল্ড করে দিই, হ্যাঁ। তো এবার কি হচ্ছে, আমার সেই ইউআরএলটাকে আমি আবার সেম ইউআরএলটাকে নিয়ে আসবো, কারণ আমার কম্পিটিটর তো সেমই আছে। তো এখান থেকে আমি এই কম্পিটিটরটাকে এনে দিলাম। সরি, লিঙ্কটা কপি হচ্ছে না, কপি করলাম। এখান থেকে আমি
লিঙ্কটাকে দিয়ে দিলাম। লিঙ্কটাকে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের এখন অল ডিটেলস আমাকে বের করতে হবে কিসের, অন পেজের। এখন এই অন পেজটা কি? অন পেজ হচ্ছে, আমি এই জিনিসগুলোকে কেটে দিই। অন পেজ হচ্ছে এই যে পেজটা, এই পেজের ভিতরকার যত প্রবলেম আমরা এতক্ষণ যা দেখছি এই সব প্রবলেম গুলো ছিল বাহিরের, যেগুলো বাইরের থেকে দেখা যায় বা বোঝা যায়। এখন আমাদের যেটা করতে হবে এই পেজের ভিতরকার যত প্রবলেম আছে সেগুলোকে আমরা খুঁজে বের করব, ভিতরের যত ইনফরমেশন আছে আমরা সব বের করব। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা কি করব, আমরা একটা টুলস এর হেল্প নিতে পারি। টুলসটা কি? আমাদের এসইও কোয়াক যে এক্সটেনশনটা সেটারই আমরা হেল্প নিতে পারি। আমাদের এই যে এসইও কোয়াক এক্সটেনশন এটারই আমরা হেল্প নিব, যাতে ইজিলি আমরা এটা করতে পারি। আদারওয়াইজ আমাদের অনেক খাটনি করতে হবে, যে ইনফরমেশন গুলো বের করা খুবই কষ্টকর। তো এই ইনফরমেশন গুলো বের করার জন্য আমরা হেল্প নিব হচ্ছে এসইও কোয়াকের। তো এইখান থেকে আমরা চলে আসব আমাদের কম্পিটিটরের ওয়েবের পেজে। দেন সেখান থেকে আমাকে কি করতে হবে, এসইও কোয়াকটাকে অন করে ডিরেক্টলি চলে আসতে হবে। এখানে দেখেন পেজ ইনফো, পেজ ইনফোর পরে আছে কি, ডায়াগনোসিস। এই ডায়াগনোসিসে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এইখানে একটা রেজাল্ট আমাদের সামনে আসছে। তো এই রেজাল্টটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? এই রেজাল্টটাকে আমরা যেভাবে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে যে এটা দেখে দেখেই আমরা আমাদের ওই জিনিসটাকে ফিল আপ করে নিতে পারবো। এটা দেখে দেখেই আমরা আমাদের ইনফরমেশন গুলো পুরো করতে পারি। এক্স্যাক্টলি আমরা আমাদের কিওয়ার্ডের ইনফরমেশন গুলোকে বের করে নিতে পারবো। স্যার এইভাবে কি পুরো যে প্রথম যে 10টা পেজ থাকবে ওই 10টা পেজের কি সব এইরকম করে বের করতে হবে? যদি 10 জনকে বের করতে পারেন সেটা আপনার জন্য সব থেকে বেটার হয়। যদি 10 জনকে বের করতে পারেন সেটা আপনার জন্য সব থেকে বেটার হবে। মানে ওর কোনো তুলনা নাই, বুঝছেন? 10 জনেরটা যদি বের করতে পারেন তার কোনো তুলনাই হয় না। বাট মিনিমাম নাম্বার অফ 5, 5 জনেরটা বের করতেই হয়। আপনার একটা টোটাল মোটামুটি একটা ধারণা নিতে হলে 5 জনেরটা বের করতে বের করতেই হবে। তো এটাকে এবার আমরা যদি আসি যে আমাদের ইউআরএল এর যে ক্যারেক্টার, দেখেন আমাদের প্রথমে বলতেছে কি, ইউআরএল ক্যারেক্টার। ক্যারেক্টার। দেন যেটা করতে হবে আমার এখানে ইউআরএল এর ক্যারেক্টারটা বের করতে হবে। তো ইউআরএল এর ক্যারেক্টার বের করার জন্য আমরা যার হেল্প নেব সেটা হচ্ছে যে এসইও কোকে ডায়াগনোসিসে ক্লিক করব। ডায়াগনোসিসে ক্লিক করলে দেখেন এখানে প্রথমে যে ইউআরএল এর একটা অপশন দেয়া আছে, সেখানে দেয়া আছে কত, 47 ক্যারেক্টার। 47 ক্যারেক্টার। একটা টিক চিহ্ন দেয়া আছে, তার মানে হচ্ছে এই ক্যারেক্টারটা ঠিক আছে। এই ক্যারেক্টারটা ঠিক আছে, এটা হচ্ছে এসইও কক বলতেছে আমাদের ক্যারেক্টার তাহলে কত আছে কম্পিটিটরের, 47টা। তো স্যার এখানে 47টা ক্যারেক্টার কি স্যার, এটা বুঝলাম না স্যার। ক্যারেক্টার মানে কতগুলো অক্ষর দেয়া আছে। স্যার টিক চিহ্ন দেওয়ার মানেটা কি স্যার? টিক চিহ্ন মানে হচ্ছে এটা ঠিক আছে। এইখানে ক্যারেক্টার দেয়া আছে ইউআরএল এ 47,
তো এই ক্যারেক্টারের একটা লিমিটেশন আছে। এখন এখানে টিক চিহ্ন দেয়া আছে, বাট এটা যে কত হলে আহ ভালো হবে, কত হলে খারাপ হবে, সেটা আমাদের জানতে হবে না? সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো এই ক্যারেক্টারের লিমিট মূলত হচ্ছে 45 থেকে 60 পর্যন্ত হচ্ছে অপটিমাল। বর্তমান এসইওর প্রেক্ষাপট অনুযায়ী ইউআরএল এর ক্যারেক্টার 45 থেকে 60 পর্যন্ত হচ্ছে অপটিমাল, যেটা ঠিক আছে। এর কম যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে খারাপ, আবার এর বেশিও যদি হয় তাহলেও সেটা হবে খারাপ। তো এখানে যেহেতু 47 আছে, আমি এখানে উঠায় দিব ইউআরএল ক্যারেক্টার, দিয়ে দিলাম হচ্ছে গুড। যেহেতু পারফেক্ট আছে, আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ইউজ করে ক্যারেক্টারটা আমি বলে দিব যে আসলে সে কত ক্যারেক্টার ইউজ করছে। আমি এখানে দিয়ে দিলাম 47। আচ্ছা, এরপরের যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে ক্যানোনিক্যাল। এই ক্যানোনিক্যাল জিনিসটা কি? ক্যানোনিক্যাল জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা পরিচিতি। আমি যদি আপনাদের একটু বিস্তারিত বলি, আমাদের যে ওয়েবসাইট গুলো থাকে, আমাদের যে ওয়েবসাইট গুলো থাকে, এই ওয়েবসাইট গুলোর কিছু ভার্সন আছে, কিছু ভার্সন আছে। যেমন স্বাভাবিকভাবে আমরা ওয়েবসাইট বলতে চিনি, ফরম্যাটটা আমি একটু বড় করি, আপনারা তাহলে দেখতে পারবেন খুব ইজিলি। ফন্ট সাইজ, আচ্ছা এখান থেকে আমি একটু ফন্টটা বড় করে দিই। আচ্ছা, মূলত বেসিক্যালি ওয়েবসাইট হয় কয় ধরনের? 5 ধরনের। কি কি? সাধারণভাবে আমরা ওয়েবসাইট বলতে বুঝি হচ্ছে www.example.com, এটা একটা ওয়েবসাইট, তাই না? আচ্ছা, নিচে আসি। নিচে আসার পরে আমি যদি এখানে আবার অ্যাড করি, সরি এর আগেই দিয়ে দিই, এটাকে উপরে রাখি। example.com, এটা একটা ওয়েবসাইট, তাই না? আচ্ছা, এর থেকে ভালো হয় আপনাদের এক্সাম্পল দিয়ে না বুঝাই ব্লেন্ডারের এটাকে দিয়েই দেখাই। এখানে দেখেন এই যে https, এটা একটা ওয়েবসাইট, তাই না? নিচে আসলাম, আবার যদি দেখেন এই যে http, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, কিন্তু সেম ওয়েবসাইট। এটা কি সেম ওয়েবসাইট না? এবার যদি আবার দেখেন যে https এইটা নাই, কি আছে? শুধুমাত্র www.juicerking.com, এটাও তো সেম ওয়েবসাইট নাকি? আচ্ছা, এরপর যদি এরকম হয় https://www. এটাও কি সেম ওয়েবসাইট? আবার যদি এইখানে এসব কিছু না থেকে শুধু এমন থাকে যে http এসটা নাই, আবার ডাবল স্ল্যাশের পরে www. এটাও কিন্তু একটা ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের ভার্সন হলো কয়টা? এখানে যদি দেখি আমাদের ওয়েবসাইটের কয়টা ভার্সন? 5টা। 5টা। এখন এইটার যে কোনো একটা লিখেই আমরা গুগলে যখনই সার্চ করব সেম ওয়েবসাইট আসবে। দেখেন এটা লিখে সার্চ করলেও এই ওয়েবসাইটটা আসতেছে, আবার এখান থেকে যদি এই লেখাটা নিয়েও সার্চ করি সেম ওয়েবসাইটটা আসতেছে। আবার যদি এই লিঙ্কটাকেও নেই, নিয়ে এখানে সার্চ করি সেম আসতেছে। এখানের এটা নিয়ে যদি যাই, এখানেও দেখেন সেম ওয়েবসাইট। আবার শুধুমাত্র এই juicerking.com কেও যদি নিয়ে আসি, এটাতেও কি আমার একই সেম ওয়েবসাইট আসছে না বারবার?
এখন এই সেম ওয়েবসাইট গুলো আসতেছে কেন? প্রত্যেকটাই তো আলাদা 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 না? একটা এস আছে, একটা এস নাই, একটা www ডট আছে। এই জিনিসগুলো তো প্রত্যেকেই আলাদা। এই জিনিসগুলো কিন্তু আসলে আলাদা না। এই ফরম্যাট গুলো হচ্ছে প্রত্যেকটাই সেম ওয়েবসাইট, সেম সেম ওয়েবসাইটে কিছু আলাদা আলাদা ফরম্যাটে তৈরি হয়েছে। এখন মানুষ যেটা লিখে সার্চ করে আর কি। এখন ব্যাপার হচ্ছে আমি বুঝতেছি যে এই জিনিসগুলো আসলে প্রত্যেকেই সেম, এরা আলাদা আলাদা কেউ না। বাট গুগলের যে রোবট, গুগলের যে বট, সে আসলে বুঝতে পারে না এই জিনিসগুলো আসলে সেম জিনিস। সে মনে করে এগুলো প্রত্যেকেই আলাদা আলাদা ওয়েবসাইট। সে মনে করে এরা প্রত্যেকেই আলাদা আলাদা ওয়েবসাইট। এখন এই যদি গুগলের বট মনে করে যে এরা প্রত্যেকেই এক একজন আলাদা আলাদা ওয়েবসাইট, তাহলে কিন্তু আপনার আমার জন্য ব্যাপারটা খুবই খারাপ হবে। কেন খারাপ হবে? এটা যদি গুগল মনে করে এই সবগুলোই একই ওয়েবসাইট না, আলাদা আলাদা ওয়েবসাইট, তাহলে কি হবে? কপিরাইট ইস্যু আসবে। এখন কপিরাইট ইস্যু কি আমরা সবাই জানি, তাই না? যে সেম জিনিস যদি অন্য কেউ ব্যবহার করে বা পাবলিশ করে, সেটাকে মূলত বলা হয় হচ্ছে কপিরাইট। ঠিক আছে? অন্যের অনুমতি ছাড়া আপনি যদি কারোর জিনিস ব্যবহার করেন, তাহলে সেটা কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে। এখন ব্যাপার হচ্ছে এইখানে যদি প্রত্যেকটাই গুগল মনে করে ফেলে যে আমার আলাদা আলাদা ওয়েবসাইট, কিন্তু কন্টেন্ট সব একই, ডিজাইন একই, সবকিছু একই, তাহলে গুগল কি করবে? আমার ওয়েবসাইটটাকে ব্যান করে দিবে। আমার ওয়েবসাইটটাকে গুগল কি করবে? ব্যান করে দিবে। কারণ গুগলের রোবটের কোনো ইমোশন নাই, ও এগুলো বুঝতে পারে না যে আসলে এগুলা সেম। ওকে কি করতে হবে? বুঝায় বলতে হবে। কিসের মাধ্যমে? একটা ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা ট্যাগের মাধ্যমে। এই ট্যাগটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। এই ট্যাগটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। এখন এই ক্যানোনিক্যাল ট্যাগ আমার কম্পিটিটরের আছে কিনা আমার সেটাকে দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা কি করতে পারি? এই ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা এটা দেখার হচ্ছে দুইটা ওয়ে আছে। কি কি দুইটা ওয়ে? ফার্স্ট ওয়ে, আমরা যদি এই এসইও কোয়াকের এই নিচের সেকশনটা দেখি, এখানে দেখেন ক্যানোনিক্যাল নামের একটা অপশন আছে, সেটাতে গ্রিন মার্ক দেয়া আছে। সেটাতে কি আছে? গ্রিন মার্ক দেয়া আছে। তার মানে এই ওয়েবসাইটে ক্যানোনিক্যাল ট্যাগটা বিদ্যমান। এখন সেই অনুযায়ী আমরা কি করব? আমাদের টেমপ্লেটে আমরা উঠাই দিলাম ইয়েস ক্যানোনিক্যাল ট্যাগ আছে। এখন আরেকটা ভাবে আমরা এই ক্যানোনিক্যাল ট্যাগটা দেখতে পারি। টুলস কোনো না কোনো কারণে ভুল রেজাল্ট আমাকে দেখাতেই পারে, এটা স্বাভাবিক। সে আমাকে চাইলে ভুল রেজাল্ট দেখাতে পারে। বাট আমি কিভাবে সঠিক ডেটাটা বের করব? সঠিক ডেটা বের করার জন্য আমরা কি করব? আমরা শুধুমাত্র টুলস এর ভরসায় থাকবো না, আমরা অন্য মেথডও ইউজ করব। সে অন্য মেথডটা কি? অন্য মেথড হচ্ছে আমরা সার্চ করে দেখব যে ওই ওয়েবসাইটে আসলে ক্যানোনিক্যাল ট্যাগ আছে কি না। সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল কম্পিটিটরের ওয়েবসাইটে আসতে হবে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। দেন ইন্সপেক্টে ক্লিক করার পরে আমাকে করতে হবে কি? কন্ট্রোল প্লাস এফ এ প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস এফ এ প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস এফ এ প্রেস করলে দেখেন এখানে একটা সার্চ বাটন চলে আসছে, সার্চ বার। এই সার্চ বারে আপনাকে লিখতে হবে ক্যানোনিক্যাল, CANONICAL, ক্যানোনিক্যাল। দেখেন এই ক্যানোনিক্যালটা যখন লিখতেছি এইখানে কিন্তু ক্যানোনিক্যাল লেখাটা চলে আসছে। তার মানে এই ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ট্যাগ আছে। এই ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ট্যাগ আছে।
তো যেহেতু এখানে ক্যানোনিক্যাল ট্যাগটা আছে সেটাকে আমরা ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে টাইটেলের ক্যারেক্টার। টাইটেলের ক্যারেক্টারটা কি? টাইটেলের ক্যারেক্টার হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে আমাদের এই যে কম্পিটিটরের, এই কম্পিটিটরের টাইটেলে কতগুলো অক্ষর আছে এখন সেটা আমাদের বের করতে হবে। এখন সেটা বের করতে গেলে এরকম তো আর গুনে গুনে করা পসিবল না, পসিবল অনেক সময়ের ব্যাপার। তো আমরা কি করতে পারি, আমরা এসইও কোয়াকে আসতে পারি, এখান থেকে দেখেন নিচে টাইটেল, এই টাইটেলে দেখেন একটা অ্যানাউন্সমেন্টের চিহ্ন আছে। এই অ্যানাউন্সমেন্টের চিহ্ন মানে কি, এই টাইটেলটা খুব বড় হয়ে গেছে, এই টাইটেলটা বড় হয়ে গেছে। তো এই টাইটেল ঠিক রাখার লিমিটেশন কত? টাইটেল ঠিক রাখার লিমিটেশন হচ্ছে 55 থেকে 70। কত? 55 থেকে 70। এটা নোট করে রাখবেন, এই জিনিসগুলো পরে কাজে লাগবে। আচ্ছা, এরপরের যে জিনিসটা আছে, যেহেতু এটা ঠিক নাই তাই আমরা কি করব, আমাদের টাইটেল ক্যারেক্টারে আমরা দিয়ে দিব ব্যাড, আর ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিব, আমরা ব্র্যাকেটে দিয়ে দিব তার 72টা আছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। আচ্ছা, কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া বুঝতেছে। স্যার ক্যানোনিক্যাল ট্যাগটা কি এটা বুঝতে পারিনি। ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আমাদের ওয়েবসাইটের তো অনেকগুলো ভার্সন থাকে, যেমন হচ্ছে এই 5টা ভার্সন। এখন কি হচ্ছে, গুগল মনে করে যে এই প্রত্যেকটা ভার্সনই আলাদা আলাদা ওয়েবসাইট, সে মনে করে এই প্রত্যেকটা ওয়েবসাইটই আলাদা আলাদা ওয়েবসাইট, বাট এগুলো তো কেউই আলাদা আলাদা না, সবগুলোই তো একই ওয়েবসাইট, তাই না? জি স্যার। বাট গুগলের রোবট মনে করে এরা প্রত্যেকেই আলাদা। কেন? এদের লেখায় বা ইউআরএল এ কিছু চেঞ্জ থাকার কারণে। এই গুগলের যে এই যে ভুল ধারণাটা গুগলের রোবটের, এইটা দূর করার জন্যই যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। এখন এই ভুল ধারণাটা কি, এই প্রত্যেকেই আলাদা আলাদা ওয়েবসাইট না, এরা সবাই সেম ওয়েবসাইট, এটা গুগলের রোবটকে বুঝায় দিতে হয়। কারণ গুগলের রোবট কিন্তু টেক্সট লেখা পড়তে পারে না, সে কি করে, কোডিং পড়ে। গুগলের বট অলওয়েজ কোডিং পড়ে, সে কিন্তু লেখা পড়তে পারে না, লেখার পিছনে যে কোডগুলো থাকে সে সেইগুলোকে পড়ে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই ক্যানোনিক্যাল ট্যাগ আমার ওয়েবসাইটে থাকলে গুগল আর তখন মনে করতেছে না যে এটা আলাদা আলাদা ওয়েবসাইট, গুগল তখন মনে করতেছে এরা সেম ওয়েবসাইট, সমস্যা নেই, তার মানে এদের মধ্যে কোনো কপিরাইট ইস্যু নাই, প্রবলেম নেই। বাট যদি ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার না করেন তাহলে গুগল মনে করবে এরা সবাই একই ওয়েবসাইট, তাহলে এদের সবাইকে প্ল্যান্টিতে ফেলতে হবে, মানে ব্লক করে দিতে হবে। গুগলে ব্লক করাটাকে বলা হয় হচ্ছে প্ল্যান্টিতে ফেলা। তো গুগল আপনার সাইটটাকে প্ল্যান্টিতে ফেলে দিবে, তো সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে না। তো এই কারণে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করতে হয়। এখন আমার কম্পিটিটর যে সে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করছে কিনা সেটা দেখতে হলে আমরা ওই সেম মেথডে ক্যানোনিক্যাল ট্যাগটা দেখে নিব, হয় এসইও কোয়াকের মাধ্যমে, আদারওয়াইজ হচ্ছে ইন্সপেক্টে যে কন্ট্রোল এফ। মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে ইন্সপেক্টে যেতে হবে, দেন কন্ট্রোল এফ, দেন হচ্ছে ক্যানোনিক্যাল লিখলেই আমাদের সার্চ সামনে, দিলে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। চলে আসবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার। এরপরে কি আছে, মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার। এখন মেটা ডেসক্রিপশনটা কি, আমরা একটু আগে আলোচনা করছিলাম না, ডেসক্রিপশন, স্ল্যাগ বা হচ্ছে পারমালিঙ্ক,
সরি, সেটা হচ্ছে ইউআরএল এ। মেটা ডেসক্রিপশনটা কি? মেটা ডেসক্রিপশন হচ্ছে সার্চ বারে আপনার ওয়েবসাইটের নিচে যে শর্ট লেখাটা থাকে, এই যে শর্ট লেখাটা, এটাকে বলা হয় হচ্ছে মেটা ডেসক্রিপশন। কি বলা হয়? মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন। তো এই মেটা ডেসক্রিপশনটাকে আমাদের দেখতে হবে যে এটা কত ক্যারেক্টারের আছে। আমরা যদি একটু নিচের দিকে আসি এসইও কোয়াকে, দেখেন এখানে বলা আছে মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে কি ওয়ার্নিং। ওয়ার্নিং কেন দিছে? এখানে 105টা ক্যারেক্টার আছে। কয়টা ক্যারেক্টার? 105। বাস অপটিমাল যে ক্যারেক্টার লিমিট সেটা হচ্ছে 165 থেকে 300। কত? 165 থেকে 300 বা 275। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাল স্কোর। সবসময় মাথায় রাখতে হবে এই যে ডেসক্রিপশনে দেখেন, আমাদের এই যে ডেসক্রিপশনের নিচে এই যে ডট ডট চিহ্নগুলো আসছে, এগুলো যেন না আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। তো এইখান থেকে আমরা দেখতে পেলাম এর এইখানে কি আছে, 105টা ক্যারেক্টার আছে, যার কারণে ওয়ার্নিং শো করছে। আমরা এখানে দিয়ে দিব তাহলে ব্যাড। স্যার 165 থেকে কত স্যার? 165 থেকে হচ্ছে 275 বা 300। 275ই দেন, 300 পর্যন্ত যাওয়ার দরকার নেই। ওকে এখানে স্যার। আমি ব্যাড দিয়ে দিলাম। ব্যাড দিয়ে আমি কি করব, ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে আমি এখানে বলে দিব সে কয়টা ব্যবহার করছে। সে 105টা দিছে। এখানে আমি আবার দিয়ে দিলাম। তো এইখান থেকে কি হচ্ছে, আমরা মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিটটাও দেখে নিলাম। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে হেডিং। আমাদের যে কম্পিটিটর সে আসলে পারফেক্টলি হেডিং ব্যবহার করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখন পারফেক্টলি হেডিং ব্যবহার করছে কিনা সেটা দেখার জন্য আমরা এসইও কোয়াকের নিচে এসে দেখবো এখানে হেডিং। হেডিং সেকশনে তার কি দেয়া আছে? টিক চিহ্ন দেয়া আছে, তার মানে সে ঠিক আছে। আমরা একটু ভিউ আদার্সে যদি ক্লিক করি, দেখেন সে কতগুলো H1 ব্যবহার করছে। হেডিং মানে কি? H1। H1 মানে কি? হেডিং। তো একটা ওয়েবসাইটে হেডিং থাকতে পারবে একটা। কয়টা? একটা। একটা। তো আমার কম্পিটিটর কতগুলো হেডিং ব্যবহার করছে? সে হেডিং কিন্তু একটাই ব্যবহার করছে। এই দেখেন H1 ব্যবহার করছে কয়টা? একটা। তাহলে তার কি হচ্ছে, হেডিংটা ঠিক আছে। তাহলে এখানে আমরা তাকে গুড দিয়ে দিলাম। গুড, সে হেডিং ঠিকঠাক ভাবে ব্যবহার করছে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ইমেজ। শুধু ইমেজ না, এখানে ইমেজ অল্টার ট্যাগ হবে। ইমেজ অল্টার ট্যাগ। ইমেজের পিছনে কিছু লেখা থাকে। ইমেজের পিছনে কিছু লেখা থাকে যেগুলোকে বলা হয় হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। তো এটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দিব কিভাবে একটা ইমেজকে আপনারা অপটিমাইজ করতে পারবেন। দেখেন এই ইমেজ অপটিমাইজেশন করার কারণ কি, দরকার কি? আমি যদি একটু গুগলে সার্চ করি এমডি শফিকুল ইসলাম সেতু লিখে যদি আমি সার্চ করি, দেন হচ্ছে ইমেজ সেকশনটাতে আসি। স্পেলিং এ মেবি ভুল হয়েছে। এখানে দেখেন আমার ইমেজটা কিন্তু সবার প্রথমে আসছে। এখানে আমার ইমেজটা সবার প্রথমে আসছে। এটার কারণ কি? আমার ইমেজটা অপটিমাইজ করা ছিল, তার কারণে আমার ইমেজটাই প্রথমে আসছে। তো এই ইমেজ অপটিমাইজেশনের পিছনে যে কোডগুলো ব্যবহার করি বা এই অপটিমাইজ করতে আমরা যে লেখাগুলো ব্যবহার করি সেটাকে মূলত বলা হয় হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ বা ইমেজ অল্টার টেক্সট। এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দিব কিভাবে এই জিনিসটা করতে হয়। সো
এইটাকে হচ্ছে আমাদের যে কম্পিটিটর তার ইমেজগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সেটার জন্য যদি আসি, দেখেন এই হেডিং সেকশনের নিচে এইখানে ইমেজ সেকশন আছে। এই ইমেজ সেকশনে দেখাচ্ছে অল ইমেজ হ্যাভ অল্টার অ্যাট্রিবিউট, মানে প্রত্যেকটা ইমেজই সে অপটিমাইজ করে রাখছে, প্রত্যেকটা ইমেজ সে অপটিমাইজ করে রাখছে, মানে কোনো প্রবলেম নাই। তো আমরা এখান থেকে কি করব, এখানে গুড দিয়ে দিব, সেম আমরা এখানেও গুড দিয়ে দিব, যে সে এটাও ঠিকঠাক ভাবে রাখছে, তার ইমেজের অপশন গুলোও সব ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখি, একদিনে খুব বেশি প্রেসার হয়ে যাবে না হলে। এ পর্যন্তই থাক, বাকি এইটুকু আগামী ক্লাসে করে দিব, বাকিটুকু আর এই অফ পেজের এইটুকু, ঠিক আছে।